হ্যালো ভিউয়ার্স, অজ হিন্দু দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে বা জেনারেল পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি CC2 বা MDC2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির যে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরের, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। তো এই প্রশ্নটির উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, মানুষের বিকাশ এবং বিবর্তনের একটা লম্বা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসকে আলোচনা করতে গেলে 20 নম্বরের একটা নোটসটাই কিন্তু যথেষ্ট বড় হবে। কাছাকাছি 1000 শব্দের নোটস তোমাদেরকে এখানে মুখস্থ করতে হবে। তো এখানে মানুষের বিবর্তনের ইতিহাসে মানুষ যে হোমো গোষ্ঠীর, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এর মাঝে রয়েছে নিয়েন্ডারথাল, এই সমস্ত পর্বের মানুষের যে শারীরিক পরিবর্তন এবং তাদের বৌদ্ধিক বিকাশ, সেইগুলো কিন্তু এখানে পরপর আলোচনা করতে হবে। তো দেখো, উত্তরটা তোমরা এইভাবে লিখবে। এটা নোটসটাকে খুব ধৈর্য ধরে বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। বিভিন্ন ধর্মীয় মত অনুযায়ী বলা হয়েছে ঈশ্বর মানুষের সৃষ্টিকর্তা। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্ম অনুসারে মানুষ ঈশ্বরের সৃষ্টি। বাইবেলের আদি পুস্তক ওল্ড টেস্টামেন্টের বিবরণ অনুযায়ী ঈশ্বর এই জগতের স্রষ্টা। সর্বময় ক্ষমতাশালী ঈশ্বর সপ্তাহকাল ধরে পর্যায়ক্রমে জলরাশি, আকাশ, নক্ষত্রমণ্ডল, প্রাণী জগৎ ইত্যাদি সৃষ্টি করেছেন। বাইবেলে কথিত আছে ঈশ্বর সৃষ্ট প্রথম মানুষ আদম। তার একাকিত্ব দূর করার জন্য তার বুকের পাঁজর থেকে প্রথম মানবী ইভের জন্ম। ঈশ্বর তাদের প্রাণ সঞ্চার করেন এবং তাদের বংশধররাই পৃথিবীতে মানুষ হিসেবে পরিচিত। প্রায় 3500 মিলিয়ন বছর অর্থাৎ মায়া আগে পৃথিবীতে এক বিশেষ ধরনের জীবের আবির্ভাব ঘটেছিল। এরাই আদিমতম মানুষ। অন্যান্য জীবের তুলনায় এরা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পেরেছিল। তারা দুই পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারত। এদের বলা হতো বাইপেডাল। অন্যান্য জীবের তুলনায় এদের মস্তিষ্কের মাপ ছিল বড়। বাড়তি মগজের সুযোগ নিয়েই তারা হাতিয়ার তৈরি করতে, সামাজিক যোগসূত্র গড়ে তুলতে এবং ভাষা আয়ত্ত করতে শিখেছিল। তাহলে এখানে আমরা এই প্যারাতে পেলাম কি, যে প্রথম যে মানুষের প্রজাতি তার নাম হচ্ছে বাইপেডাল, যারা পায়ে হাঁটতে পারতো দুই পায়ে ভর দিয়ে, সেই বাইপেডাল। এর পরের প্যারায় দেখো কি বলছে, যে মানুষের বিবর্তনের প্রক্রিয়ায় সেনোজয়িক এরা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুগ স্তন্যপায়ী প্রাণীদের যুগ নামেও পরিচিত। 65 মায়া নাগাদ সেনোজয়িক যুগের সূচনা। এই সময় পৃথিবীর বিস্তীর্ণ স্থলভাগ বর্তমান রূপ নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এই বিশেষ পর্যায়ে প্রাইমেটদের আবির্ভাব। প্রাইমেট বলতে বোঝায় এক ধরনের বিশেষ দ্বিপদী স্তন্যপায়ী জীব। এদের সঙ্গে বর্তমানকালের মানুষের সাদৃশ্য বিস্তর। বানর, বন মানুষ, আদিম মানুষ প্রাইমেট বর্গের অন্তর্গত। সেনোজয়িক যুগকে আবার তৃতীয় পর্যায়ভুক্ত এবং চতুর্থ পর্যায়ভুক্ত কালে ভাগ করা হয়েছে। তৃতীয় পর্যায়ভুক্ত কালকে 5টি ইপোক এ বিভক্ত করা হয়েছে। সেগুলি হলো প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, পিলিওসিন এবং চতুর্থ পর্যায়ভুক্ত কাল প্লিস্টোসিন ও হলোসিন, এই দুটি ইপোকে বিভক্ত। অর্থাৎ এই প্যারাতে আমরা পেলাম সেনোজয়িক যুগের যে এখানে মানুষের আবির্ভাব হয়েছিল, প্রাইমেট প্রজাতির মানুষ, সেই মানুষগুলোর কিন্তু এখানে আলোচনা করা হলো। প্যারা করে মানুষের আবির্ভাবের ইতিবৃত্তে প্লিস্টোসিন যুগ খুবই তাৎপর্যপূর্ণ। এই যুগ মানবতার যুগ, এজ অফ হিউম্যানিটি নামে অভিহিত, কারণ এই সময় মানুষের বিবর্তনের প্রক্রিয়ায় গতি সঞ্চারিত হয়েছিল এবং পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষ বসতি স্থাপন করেছিল। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে এই যুগ বরফে আচ্ছন্ন পর্যায়ের শীর্ষ স্পর্শ করেছিল। তাই প্লিস্টোসিন যুগকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ তুষার যুগ, আইস এজ হিসাবে চিহ্নিত করা হয়। ভূতাত্ত্বিকরা অনুমান করেন যে বিগত 8 লক্ষ বছর ধরে প্রায় 9টি তুষার যুগ এসেছিল। আনুমানিক 10,000 বছর আগে প্লিস্টোসিন পর্বের পরিসমাপ্তি ঘটে। প্লিস্টোসিন পর্বে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের
মানে কখনো শীতল কখনো গরম পরিপ্রেক্ষিতে উদ্ভিদ ও প্রাণী জগতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হয়। আদিম মানুষকে নতুন নতুন পরিবেশের সঙ্গে ক্রমশ মানিয়ে নিতে হয়। বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহের কারণে মানুষ অন্যান্য প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। মানুষ সমেত অন্যান্য জীবের শারীরিক গঠনেও পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পর্বে দ্বিপদ বিশিষ্ট ও বৃহৎ আকার মস্তিষ্ক সম্পন্ন জীব অর্থাৎ আদিম মানুষ হাতিয়ার নির্মাণে লিপ্ত হয়, ফলে তাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসে। অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষ কিঞ্চিত সুবিধাজনক অবস্থায় এসে উপনীত হয়। মানুষের বিবর্তন প্রক্রিয়ায় এর তাৎপর্য ছিল অপরিসীম। অর্থাৎ এই প্যারাতে আমরা আলোচনা করলাম প্লিস্টোসিন যুগের, যে যুগের মানবতার যুগ বলা হচ্ছে, এবং তুষার যুগ, এই পর্বের যে ভূপ্রাকৃতিক পরিবর্তন এবং তার সাথে সাথে মানুষের এবং প্রাণীদের যে শারীরিক গঠনও কিন্তু পরিবর্তন আসছে, তারা পাথরের হাতিয়ার তৈরি করতে পারছে। এই প্যারাতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। মানুষের উৎপত্তি ও বিবর্তন প্রক্রিয়ায় প্রাথমিক পর্বে প্রাইমেটরা আবার দুই ভাগে বিভক্ত ছিল, প্রোসিমি এবং অ্যানথ্রোপয়েড। প্রোসিমি এবং অ্যানথ্রোপয়েড। প্রোসিমির অন্তর্ভুক্ত ছিল লেমুর, টার্সিয়ের, লোরিস ও গাছে গাছে চড়ে বেড়ানো এক ধরনের বন্য জন্তু, যাদের ট্রি সরো বলা হয়। এরা সকলেই প্রাক বানর বর্গের অন্তর্গত। প্রোসিমিরা ছিল আদিম পর্যায়ের প্রাইমেট, আর অ্যানথ্রোপয়েডরা অগ্রসর গোষ্ঠীর প্রাইমেট। বর্তমানে আফ্রিকার কিছু অংশে, দক্ষিণ পূর্ব এশিয়া ও মাদাগাস্কারে প্রোসিমির অস্তিত্ব রয়েছে। অ্যানথ্রোপয়েডরা তিনটি পর্যায়ে বিভক্ত: সারকোপিথেইকোডিয়া অর্থাৎ আদিম বিশ্বের বানর, এবং লেবোইডিয়া অর্থাৎ নব বিশ্বের বানর, এবং হোমিনোইডিয়া অর্থাৎ বন মানুষ ও মানুষ। বন মানুষদের মধ্যে উল্লেখযোগ্য প্রজাতি ছিল শিম্পাঞ্জি, গেরিলা, গিবন, ওরাং ওটাং প্রভৃতি। এদের পঙ্গিডায়ে বলা হয়। আর হোমিনোইডিয়ার অন্তর্গত ছিল আধুনিক মানুষ এবং যে সমস্ত আদিম মানুষ যারা পৃথিবী থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এই প্যারাতে আমরা আলোচনা করলাম প্রোসিমির এবং অ্যানথ্রোপয়েড গোষ্ঠীর যেসব প্রজাতি রয়েছে যাদের থেকে মানুষের আবির্ভাব, সেই প্রোসিমি এবং অ্যানথ্রোপয়েড গোষ্ঠী নিয়ে আলোচনা করা হলো এখানে। এবং এখানে কিছু উপগোষ্ঠীর নাম যেমন দেওয়া হয়েছে: সারকোপিথেইকোডিয়া, লোবিইডিয়া, হোমিনোইডিয়া এবং পঙ্গিগডায়ে। এরা সব বানর গোষ্ঠী এবং এদের মধ্য থেকেই অ্যানথ্রোপয়েড গোষ্ঠীর ভিতর থেকেই কিন্তু মানুষের উদ্ভব হয়েছিল। প্যারা করে দেখো, মানুষের উৎপত্তি ও বিবর্তন সংক্রান্ত ইতিবৃত্তে হোমিনিড সংক্রান্ত আলোচনা সবচেয়ে জরুরি। অর্থাৎ এই প্যারাতে আমরা হোমিনিড নিয়ে আলোচনা করব। বিজ্ঞানীরা সাধারণত অনুমান করেন যে মায়োসিন পর্বে অর্থাৎ 23 মায়া নাগাদ বাদর ও বন মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছিল। এই সময় মিশরের নীল নদের উপত্যকায় ছোট ছোট বন মানুষের অস্তিত্ব ছিল। প্রথম পূর্ণাঙ্গ বন মানুষদের মানে এপ আবির্ভাব ঘটেছিল আফ্রিকায় আনুমানিক 20 মায়া নাগাদ। এদের বলা হতো প্রোকনসাল। উন্নততর শারীরিক গঠনের সুবাদে তারা ভূমিতে ও গাছে সমান দক্ষতার সঙ্গে বিচরণ করত। বন মানুষ থেকেই এই পৃথিবীতে মানুষের অর্থাৎ হোমিনিড গোষ্ঠীর আগমন। হোমিনিডরা দু পায়ের ওপর দাঁড়িয়ে সোজা হয়ে হাঁটতে পারত। মানব জাতির বিবর্তনের ইতিহাসে এটাই দ্বিপদ বিশিষ্টতা নামে পরিচিত। আদিমতম দ্বিপদ বিশিষ্টরা উষ্ণমণ্ডলীয় বৃক্ষহীন বনাঞ্চলে বসবাস করত। ফসিল ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে অনুমান করা যায় যে দ্বিপদ বিশিষ্ট হোমিনিডদের আগমন 7 মায়া নাগাদ। মোটামুটি এই হোমিনিড গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়: অস্ট্রোলোপিথেকাস এবং হোমো। অস্ট্রোলোপিথেকাসরা আধুনিক শিম্পাঞ্জি ও হোমোরা আধুনিক মানুষের পূর্বসূরি। অস্ট্রোলোপিথেকাসরা দক্ষিণী বন মানুষ নামেও পরিচিত। তাহলে এই প্যারাতে আমরা কি আলোচনা করলাম? হোমিনিড গোষ্ঠী, এবং হোমিনিড গোষ্ঠীর দুটি ভাগ, একটি অস্ট্রোলোপিথেকাস এবং আরেকটি হচ্ছে হোমো। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। 1950-এর দশকে পূর্ব আফ্রিকায় অস্ট্রোলোপিথেকাসদের ফসিল আবিষ্কৃত হয়। অর্থাৎ আমরা এই প্যারাতে আলোচনা করতে চলেছি অস্ট্রোলোপিথেকাসদের নিয়ে। এক্ষেত্রে লিকে দম্পতি, লুই ও মেরি লিকে অসামান্য অবদান রেখেছেন। লিকে দম্পতি তাদের শ্রমনিষ্ঠ গবেষণার মাধ্যমে তানজানিয়াতে এই ফসিলের সন্ধান পেয়েছেন, অর্থাৎ অস্ট্রোলোপিথেকাসদের ফসিল পেয়েছেন। পরবর্তী গবেষণায় প্রমাণ করেছে অস্ট্রোলোপিথেকাসদের প্রথম আবির্ভাব ঘটে আফ্রিকার ইথিওপিয়ার হাডার অঞ্চলে। এদের বলা হয় অস্ট্রোলোপিথেকাস অ্যাফারনেন্সিস।
এরা ছিল হোমিনিড গোষ্ঠীর আদিমতম প্রজাতি। অ্যাফারনেন্সিস প্রজাতির একটি পূর্ণাঙ্গ কঙ্কাল আবিষ্কৃত হয়েছিল এবং তার নাম দেওয়া হয় লুসি। আদিম পৃথিবীতে অস্ট্রোলোপিথেকাসের বাইরে যত হোমিনিড গোষ্ঠীর প্রজাতি ছিল তাদের সকলকেই বর্গীকরণ করা হয়েছে হোমো হিসাবে। এই হোমোদের মস্তিষ্কের আকার ছিল বড়, তাদের ভাষা আয়ত্ত করার ক্ষমতা ছিল, তাদের বৃদ্ধাঙ্গুষ্ঠের অবস্থান ছিল অন্যান্য আঙুলের বিপরীতে যাতে তারা যে কোনো জিনিস ঠিক মতো ধরতে পারত। তাদের দাঁত ছিল ধারালো ও ছোট। সর্বোপরি তারা হাতিয়ার নির্মাণে ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার কৌশল আয়ত্ত করেছিল। তাহলে এই প্যারাতে আমরা দেখলাম কি অস্ট্রোলোপিথেকাসদের উপরে। পরের প্যারায় দেখো হোমো গোষ্ঠী নিয়ে আলোচনা হবে। হোমো গোষ্ঠী মোট 4টি ভাগে বিভক্ত: হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এবং হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তাহলে একটা একটা করে পর্ব ধরে আলোচনা করতে হবে। দেখো শেষোক্তরা অর্থাৎ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সরা আধুনিক সময়ের মানুষ। এই প্রজাতির আবির্ভাব ঘটেছিল 2.5 মায়া থেকে 40,000 বছর আগে পর্যন্ত। হোমো হ্যাবিলিসদের বিবর্তন ঘটেছিল 2.5 মায়া নাগাদ। এরা ছিল হাতওয়ালা মানুষ। হোমো হ্যাবিলিস প্রজাতির জীবকে আফ্রিকায় টেলান্থ্রোপাস ও মেগান্থ্রোপাস নামে অভিহিত করা হয়েছে। হোমো হ্যাবিলিসদের সঙ্গে অস্ট্রালোপিথেকাসদের বেশ কিছু সাদৃশ্য ছিল। গবেষকদের মতে উভয় গোষ্ঠী ছিল দ্বিপদ বিশিষ্ট ও প্রাথমিক অবস্থায় ফলাহারী অর্থাৎ ফল খেত তারা। কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্য ছিল করটির গঠনে ও ক্ষমতায় এবং মুখমণ্ডলের বৈশিষ্ট্যে। হোমো হ্যাবিলিসদের মস্তিষ্কের আকার ছিল বড় এবং করটির গড় ক্ষমতা ছিল 650 সিসি অর্থাৎ কিউবিক সেন্টিমিটার। হ্যাবিলিসদের মাথা ছিল অপেক্ষাকৃত উচ্চে অবস্থিত ও গোলাকৃতি, চোয়াল ও হনু ছিল ছোট। অর্থাৎ এখানে আমরা দেখলাম হোমো গোষ্ঠীর 4টি ভাগ: হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এবং তারপরে যেটা আলোচনা করলাম সেটি হচ্ছে হোমো হ্যাবিলিসদের নিয়ে। পরের প্যারায় আমরা দেখব যে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষদেরকে নিয়ে আলোচনা। সাম্প্রতিককালের গবেষণা থেকে বিজ্ঞানীরা জানিয়েছেন যে প্লিস্টোসিন যুগের আগে থেকেই হোমো হ্যাবিলিসদের অস্তিত্ব ছিল। তাদের পরবর্তী প্রজাতি হোমো ইরেক্টাস। 1984 সালে রিচার্ড লিকে নামে এক বিজ্ঞানী কেনিয়ার তুরকানা হ্রদের কাছে এক আদিম বালকের কঙ্কাল আবিষ্কার করেন। এই বালকের অস্তিত্ব ছিল 1.6 মায়া নাগাদ। বলা হয়েছে এই প্রজাতির বালক হোমো এরগাস্টার এর অন্তর্ভুক্ত, যার অর্থ কাজ করে এমন মানুষ, ওয়ার্কিং ম্যান। এদের শারীরিক গঠন সুঠাম এবং মস্তিষ্কের মাপ হ্যাবিলিসদের তুলনায় বেশ বড়। করটির গড় ক্ষমতা 800 কিউবিক সেন্টিমিটার। এদের পা লম্বা, হাত ছোট এবং সংকীর্ণ নিতম্ব। এই বৈশিষ্ট্য খাদ্য সংগ্রহ ও শিকারের পক্ষে অনুকূল। এই হোমো এরগাস্টাররা ছিল হোমো ইরেক্টাসদের পূর্বসূরি। তাহলে দেখো এই প্যারাতে আমাদের আলোচনার বিষয় ছিল হোমো ইরেক্টাস, কিন্তু হোমো ইরেক্টাসের আগে আরেকটি গোষ্ঠী কিন্তু এখানে আবির্ভূত হয়েছিল, তার নাম হোমো এরগাস্টার। অর্থাৎ হোমো হ্যাবিলিসদের পরে হোমো এরগাস্টারদের আবির্ভাব, তারপরে হোমো ইরেক্টাসদের আবির্ভাব। অর্থাৎ পরের প্যারায় আমরা কিন্তু হোমো ইরেক্টাসদের নিয়েই আলোচনা করব। পরের প্যারা দেখো, হোমো ইরেক্টাস কথার অর্থ হলো উল্লম্ব মানুষ, আপরাইট ম্যান। প্লিস্টোসিন পর্বে এদের অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। তবে ইরেক্টাস গোষ্ঠীর প্রজাতির যে ফসিল পাওয়া গেছে, ফসিল মানে কঙ্কাল বা জীবাশ্ম, তার সময়কাল 1.7 মায়া নাগাদ। এ সময় ভূপ্রকৃতির পরিবর্তন ছিল লক্ষণীয়। হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতমালার সৃষ্টি হয়েছিল। জলের স্তর নেমে গিয়েছিল, ভূমির উচ্চতা বেড়েছিল। এই সময় ঘোড়া, বন্য গবাদি প্রাণী, হাতি, উট ইত্যাদি নতুন প্রজাতির প্রাণীর আবির্ভাব হয়েছিল। হোমো ইরেক্টাসদের প্রথম আবির্ভাব ঘটে আফ্রিকায়, তারপর এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়ে। দুবএস নামে এক ওলন্দাজ বিজ্ঞানী এশিয়ার ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে ইরেক্টাসদের ফসিল আবিষ্কার করেন। এই ফসিলের নামকরণ হয় পিথেকান্থ্রোপাস ইরেক্টাস, অর্থাৎ উল্লম্ব বন মানুষ। এদের জাভা মানবও বলা হয়, যেহেতু জাভায় পাওয়া গেছে তাই জাভা মানব। এদের অস্তিত্ব ছিল 7 লক্ষ বছর আগে। চীনের পিকিং অঞ্চলের কাছেও ইরেক্টাসদের ফসিল আবিষ্কৃত হয়েছে। এদের পোশাকি নাম সিনান্থ্রোপাস বা পিকিং মানব। এদের অস্তিত্ব ছিল 2.5 লক্ষ থেকে 5 লক্ষ বছর আগে। ইউরোপের বিভিন্ন স্থানে, বিশেষত স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও হাঙ্গেরিতে ইরেক্টাস প্রজাতির ফসিল পাওয়া গেছে।
ইরেকটাসদের নতুন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছিল প্রবল। এদের মগজের মাপ বড় এবং করটির গড় ক্ষমতা 1000 কিউবিক সেন্টিমিটার। হোমো ইরেকটাসদের ব্রোকা এলাকা অর্থাৎ কণ্ঠস্বর ছিল তার পূর্বসূরিদের তুলনায় অনেকটা উন্নত মানের। হাতিয়ার নির্মাণের ক্ষেত্রেও তারা নৈপুণ্যতার পরিচয় দেয়। তারা ঘোড়া, গন্ডার, বাইসন প্রভৃতি বন্য জন্তু শিকার করত। খুব সম্ভবত হোমো এরগাস্টারদের সময়ই আগুনের প্রচলন শুরু হয়, ফলে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটে। হোমো ইরেকটাসদের বিলুপ্তি ঘটেছিল 4 লক্ষ বছর আগে। আরও উন্নততর প্রজাতির আগমনের ক্ষেত্র তৈরি হয়। দেখো, হোমো ইরেকটাসদের আবির্ভাব 7 লক্ষ বছর আগে এবং বিলুপ্তি হয় 4 লক্ষ, অর্থাৎ 3 লক্ষ বছর তারা টিকে ছিল। এবং এই হোমো ইরেকটাসদের ফসিল পাওয়া গেছে ইন্দোনেশিয়ার জাভায়, তাই জাভা মানব বলা হয়, এবং পিথেকান্থ্রোপাসও বলা হচ্ছে। চীনের পিকিংয়ে পাওয়া যাচ্ছে, তাই একে বলা হচ্ছে পিকিং মানব। এবং এই প্রজাতির মানুষ স্পেন, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড ও হাঙ্গেরিতে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এদের বুদ্ধি ছিল অনেক বেশি, কারণ 1000 কিউবিক সেন্টিমিটার তাদের মগজের পরিমাপ ছিল। এরা ভাষা ব্যবহার করতে পারতো, গলায় নানা রকম আওয়াজ করতে পারতো, বড় বড় জন্তু শিকার করতে পারতো। এর পরের প্যারায় আমরা দেখব তাহলে কি হোমো স্যাপিয়েন্স। দেখো, পরের প্যারায় কি বলা হচ্ছে, হোমো ইরেকটাস থেকে এসেছিল হোমো স্যাপিয়েন্স নামে এক নতুন প্রজাতি। হোমো স্যাপিয়েন্স বলতে বোঝায় বিজ্ঞ মানুষ। আদিমতম হোমো স্যাপিয়েন্স প্রজাতির ফসিল আবিষ্কৃত হয় স্পেনের আতাপুয়েরকা অঞ্চলে। এদের সময়কাল 3 লক্ষ বছর আগে। হোমো স্যাপিয়েন্স আধুনিক মানুষের পূর্বসূরি। এই আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, কিন্তু হোমো স্যাপিয়েন্স থেকে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সে উত্তরণের মধ্যবর্তী স্তরে আর এক প্রজাতির আবির্ভাব ঘটেছিল। তাদের বলা হয় নিয়েন্ডারথাল প্রজাতির মানুষ। অর্থাৎ এই প্যারাতে কিন্তু আমরা আলোচনা করব এই নিয়েন্ডারথাল প্রজাতির মানুষ। এরা কারা? হোমো স্যাপিয়েন্স আর হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের মাঝে এরা ছিল নিয়েন্ডারথাল প্রজাতির মানুষ। নিয়েন্ডারথেলদের ফসিল আবিষ্কৃত হয়েছে 1856 খ্রিস্টাব্দে পশ্চিম জার্মানির ডুসেলডফ এলাকার নিকটবর্তী নিয়েন্ডার উপত্যকায়। সেখান থেকেই এদের নামকরণ হয় নিয়েন্ডারথেল। নিয়েন্ডারথেল প্রজাতির মানুষের পৃথিবীতে আগমন ঘটে 1,25,000 বছর আগে। এদের মস্তিষ্কের মাপ ছিল স্যাপিয়েন্সদের তুলনায় বড়। এদের শরীর ছিল সুগঠিত। এদের প্রস্তর নির্মিত অস্ত্র তৈরির নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। 3,400 বছর আগে এই প্রজাতির বিলুপ্তি ঘটে। 34,000 হবে, 34,000 বছর আগে এই প্রজাতির বিলুপ্তি ঘটে। নিয়েন্ডারথেল প্রজাতির ফসিল আবিষ্কৃত হয় ইউরোপ ও পশ্চিম এশিয়ায়। হোমো স্যাপিয়েন্স থেকে নিয়েন্ডারথেল এবং হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স আধুনিক মানুষ, এই দুই প্রজাতির আগমন ঘটেছিল। রিচার্ড লিকে বলেছেন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের প্রথম আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়। এরপর দেখো শেষ প্যারা, এই প্যারাতে আমরা আলোচনা করব হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের নিয়ে। এ বিষয়ে বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে বহু যুগ ধরে বিভিন্ন ধরনের হোমো স্যাপিয়েন্সের সহাবস্থান এই পৃথিবীতে চলেছিল। নিয়েন্ডারথেল ছাড়াও হোমো স্যাপিয়েন্সের অন্যান্য নানা প্রজাতির ফসিল পৃথিবীর নানা স্থান থেকে আবিষ্কৃত হয়েছে। এই সমস্ত স্থানের মধ্যে উল্লেখযোগ্য আফ্রিকার জাম্বিয়া, পশ্চিম এশিয়ার কোয়াসজে, পশ্চিম ইউরোপের ক্রোম্যাগনন। এদের মধ্যে কোনো এক প্রজাতির হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বা আধুনিক পূর্ণাঙ্গ মানুষের রূপান্তর ঘটেছিল। এদের মস্তিষ্কের আয়তন অনেকটাই বড় এবং করটির গড় ক্ষমতা 1350 কিউবিক সেন্টিমিটার। বৃহত্তর মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়েছিল দুটি স্বাধীন হাত। তাদের আঙুলের গড়ন ও অবস্থিতির পরিবর্তন হয়েছিল, যা দিয়ে তারা নতুন ধরনের জটিল হাতিয়ার তৈরির নৈপুণ্য অর্জন করে। এটা ছিল মানুষের প্রযুক্তিগত কৌশলের প্রাথমিক পর্যায়। এদের সামাজিক ভাব বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষমতা ছিল অনেক বেশি। এদের বোধ শক্তির বিকাশে ভাষার গুরুত্ব ছিল অপরিসীম। এরা বৈচিত্র্যময় শব্দ উচ্চারণ করতে পারত। ভাষার মাধ্যমে এই আদিম মানুষ তার অর্জিত জ্ঞান ও তথ্য তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারত। উন্নততর মস্তিষ্ক মানুষকে তথ্য সঞ্চয় করে রাখার কৌশল আয়ত্ত করার ক্ষমতা দিয়েছিল। আদিম মানুষের বিবর্তন প্রক্রিয়ায় মানুষ কেবল জৈব ক্রিয়ার বিবর্তন মানে বায়োলজিক্যাল রিভলিউশন বা দৈহিক গঠনের পরিবর্তনের উপরই নির্ভরশীল ছিল না। নতুন ও প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সাংস্কৃতিক অগ্রগতি ছিল আরও বেশি তাৎপর্যপূর্ণ। প্রস্তর নির্মিত কার্যকর হাতিয়ার নির্মাণের কৌশল হয়ে উঠেছিল মানব সমাজের অগ্রগতির সূচক। তাই এই ছিল তোমাদের মানুষের
বিকাশ এবং বিবর্তনের যে ইতিহাস, সেই ইতিহাসের পুরোটাই ধারা বিবরণী পর পর যে স্টেপ বাই স্টেপ আমি এখানে আলোচনা করলাম। তোমরা এই নোটসটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সাজেশনের একেবারে 2 দাগে রয়েছে এই প্রশ্নটি, তাই এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং এটি যে নোটসটা তোমাদের সামনে তুলে ধরলাম একেবারে তথ্যবহুল এবং পারফেক্ট অ্যান্সার এটি। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।